স্বাগতম আপনাদের এসএসসি আইসিটি লেকচার 2। আসেন আমরা ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসে গত ক্লাসে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম অথবা সংখ্যা পদ্ধতির বেসিক গুলা ছিল, তারপরে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল সব শুধু এগুলো ধারণা দিছিলাম, ওইগুলা কিভাবে ইন্ডিকেট করবেন তা কিভাবে ইন্ডিকেট করবেন ওইটা শিখেছিলাম। ঠিক আছে, তারপরে প্রতীক বা চিহ্ন কিভাবে বেস বা ভিত্তি হিসাব করা হয় ওইসব গত ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে কি কি দেওয়া আছে দেখেন। সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে প্রকাশ করা হয়, একটা হলো পজিশনাল আর একটা হলো নন পজিশনাল। তাহলে এখন আমরা দেখি আগে পজিশনাল আর নন পজিশনাল কি। পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিকে একটি সংখ্যা যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয় সেই প্রতীকগুলোর সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান কম বেশি হতে পারে। কি বলছে, এই পদ্ধতিতে একটি সংখ্যা যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয় সেই প্রতীকগুলোর সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান কম বেশি হতে পারে। যেমন ধরেন আমরা যখন এগুলো বুঝলাম তখন ডেসিমেল দিয়ে ধরেন বুঝাই। আচ্ছা দাঁড়ান একটু দেখি কি লিখছে এখানে। সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকে। সত্যি আছে যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রত্যেকটা অঙ্ক, একটা অঙ্ক ঠিক তার আগের অঙ্ক থেকে একটু বড়, 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, প্রত্যেকের একটা নিজস্ব মান আছে। ঠিক আছে? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেমন ডেসিমেলের বেস হলো 10, এই যে এই জায়গায় আছে। ডেসিমেলের 10 বেস হলো 10, তারপরে বাইনারি 2, অক্টালের 8 আর হেক্সাডেসিমেল 16। গত ক্লাসে আমরা বলছিলাম যে ডেসিমেলে 10 টা চিহ্ন বা প্রতীক বা ডিজিট রয়েছে, এই কারণে ডেসিমেলের বেস 10, বাইনারিতে 2টি প্রতীক রয়েছে এই কারণে বাইনারির বেস 2, অক্টালে 8টি, অক্টালের বেস 8 আর হেক্সাডেসিমেলে 16টি এই কারণে হেক্সাডেসিমেলের বেস 16 বা 16। আচ্ছা, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান ও স্থানীয় মান। স্থানীয় মান আমরা সবাই জানি, যেমন আমরা একটা সংখ্যা লিখি 4532, হ্যাঁ 4531। এখন আমরা দেখেন যদি আমরা এই জায়গাটা স্লাইটলি চেঞ্জ করি, আমরা 4 এর জায়গায় 5 নেই আর 5 এর জায়গায় 4 আনি, তাহলে কি হয় দেখেন। 4 এর জায়গায় যদি আমরা 5 নিই তাহলে 5, 4, 3, 1। দেখেন তো এখানে কিন্তু এই সংখ্যার মধ্যে বহুত তফাৎ। প্রায় ৯০০ র কাছাকাছি তফাৎ আছে। তার মানে আমরা যদি একটা সংখ্যার যদি একটা অঙ্ক অথবা একটা ডিজিট যদি এখানে স্থান বিনিময় করি তাহলে কিন্তু ওই সংখ্যার মানের পরিবর্তন হয়ে যায়। এটাই হলো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি, কি আছে দেখেন। ১০ ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতির গঠন বিশ্লেষণ। ঠিক আছে? এই যে পাওয়ার ভিত্তিক এগুলো আপনারা বুঝেছিলাম। ধরেন আমরা একটা সংখ্যা লিখি, মানে বইয়ে যে উদাহরণ আছে ওইটাই দিয়ে বুঝাই। ৭৮৬। এখন এই ৮৬, এই ৬ হলো একক। ৮ হলো কি? দশক। ৭ হলো কত? শতক। তাহলে ৬, এই ৬ এর সাথে 10 টু দি পাওয়ার 0 গুণ আকারে আছে। ঠিক আছে? আমরা গত ক্লাসে বুঝেছিলাম। তারপরে 8 এর সাথে 10 টু দি পাওয়ার 1 গুণ আকারে আছে। ঠিক আছে? তারপর 7 এর সাথে 10 টু দি পাওয়ার 2 গুণ আকারে আছে। এখন কেউ নাও বুঝতে পারেন। তো না বুঝার কেন বুঝেন না কেন? দেখেন 6 ইনটু 1 অর্থাৎ 10 টু দি পাওয়ার 0 হলে মান 1। তো গত ক্লাসে আমরা সুন্দর মতো বুঝেছিলাম এগুলা। তারপরে 8 ইনটু 10 টু দি পাওয়ার 1 মানে শুধু 10 ই থাকবো। তারপরে এই যে ওয়েট, এটা ভুল লিখছি, এটা 8 না? এটা 8 না, এটা হবো 7। ঠিক আছে? ধরেন এই 7 এর সাথে 10 স্কয়ার মানে কত? 100। মানে 6, শুধু 6 থাকবো, 8 হয়ে যাবে 80 আর 7 হয়ে যাব 700। দেখেন আমরা যোগ করি এই 786 যে পেতেছি। ঠিক আছে? তাহলে এটাই হলো ওই সংখ্যার স্থানীয় মান যে হিসাব করা হয়। ঠিক আছে? তো 10 ভিত্তিক যেটা ওইটা আমরা পারি। হ্যাঁ। এরপরে আসেন বাইনারি সংখ্যা পদ্ধতি। আহা ঝামেলা লেগে গেছে এই জায়গায়। এই জায়গায় আমরা একটা পেজ মিসিং আছে। সমস্যা নেই। এই পেজটা উপরে। এই যে এখানে। ঠিক আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা বুঝছি। এবার আসেন রেডিক্স পয়েন্টটা কি? ঠিক আছে? সংখ্যার ডট আমরা দশমিক যে হিসাব করি। দেখেন একটা দশমিক কি করে? সে ভগ্নাংশ আর পূর্ণাংশ এই ২ টা অংশে বিভক্ত করে একটা সংখ্যাকে। ঠিক আছে? ধরেন আমরা এটা লিখি ৫
3.21। এখানে এটা হলো ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ, আর এটা হলো পূর্ণাংশ। ঠিক আছে, এটা কি একটা ভগ্নাংশ একটা পূর্ণাংশ, আর এটা যে এখানে যে ব্যবধানটা করে ওটা হলো রেডিক্স পয়েন্ট। এই যে রেডিক্স পয়েন্ট, বা আমরা যেটাকে দশমিক বলি। ঠিক আছে, এখন রেডিক্স পয়েন্ট হিসাব কিভাবে করে দেখেন। ধরেন আমরা একটা বোর্ডে যাই, ধরেন একটা সংখ্যা লিখি 53.21, এরকম একটা সংখ্যা। তো এখন আমরা যদি এই দুটো সংখ্যার শুধু 3 আর 5-এর দেখেন 3 ইন্টু 1, 1 যে কথা ওইটা বলতে পারি কি 3 ইন্টু 10⁻0। তারপরে 5, 5 আমরা কি বলতে পারি 5 ইন্টু 10। এখানে পরিবর্তনে বলতে পারি 5 ইন্টু 10⁻1। ঠিক আছে, তো সিমিলারলি এখন যদি আমরা এটা একটা সংখ্যায় লিখি, শুধু একটা পাশাপাশি লিখি, প্রত্যেকটা সংখ্যাকে লিখবেন 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। এবার আমরা জানি কি দশমিকের সাথে যে থাকে এই যে প্রথম যে সংখ্যাটা তার সাথে 10⁻0। ঠিক আছে, এখন আপনারা সবাই ছোট যখন ক্লাস 6-7 ছিলেন তখন এটা পড়ছিলেন সংখ্যা রেখা। ঠিক আছে, সংখ্যা রেখার কনসেপ্টটা কি ছিল, ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস, যে 1 2 3 4 এরকম, -1 -2 -3 তাদেরকে একটা বিয়োজন করতে কে 0। ঠিক সেম, শুধু এদের একটু উল্টো, এটা ফ্লিপ করে দিলে যা হইব এখানে 10, এদিকে গেলে পাওয়ার বাড়বো 10⁻1, আর ওই দিকে গেলে বাম দিকে গেলে পাওয়ার কমবে 10⁻−1 10⁻−2। ঠিক আছে, তারপর ক্যালকুলেশন করলে এটা কত 50, এটা 3, আর এটা কি হইব এটা 2। আমরা জানি কি কোন সংখ্যা ধরেন a⁻−1, জানি কোন সংখ্যার উপরে পাওয়ার মাইনাস থাকলে ওটা নিচে হয়ে যায়, অর্থাৎ এই যে উপরে 1 থাকবো আর নিচে a থাকবো। তো এবার যদি এরকম যদি হয় 2 ইন্টু a⁻−1, তাহলে এটা কি হইব উপরে 2 চলে যাবে আর নিচে a চলে আসবে। সিমিলারলি এই জায়গায় এই কাজটা করবো, দেখেন। ঠিক আছে, তো এখানে কি হবে এই যে 2 2টা থাকবে উপরে আর 10 10 থাকবে নিচে। সিমিলারলি এটা 1 থাকবে উপরে, আর যেহেতু 10 এর উপরে স্কয়ার, 10 এর উপরে স্কয়ার দিলে কত, কোন সংখ্যার স্কয়ার দিলে কত 100, এই 100 নিচে। ঠিক আছে, তাহলে ওয়েট 50 আর 3 যোগ করলে কত 53। আর এটা যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে কি আসে দেখেন। যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে কি আসে দেখেন। ভগ্নাংশ ফর্ম, পরে 2 নিচে 10। ঠিক আছে, প্লাস উপরে 1 নিচে 100। দেখেন এই ফর্মটা আসে, তো এটা লিখি আমরা উপরে 21 নিচে 100। এটা যদি ভগ্নাংশ যদি আমরা নেই, এটা যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কি হয় 53 প্লাস এটা 21কে 100 দ্বারা ভাগ করলে 0.21, যদি আমরা যোগ করি তাহলে 53.21, 53.21। ঠিক আছে, তাহলে এই আলটিমেটলি কিন্তু আমরা এই সংখ্যাটা এবার পাইতেছি। তাহলে এই যে অংশটা, এই অংশটার বলা হয় ভগ্নাংশ আর এই অংশটা বলে পূর্ণাংশ। আর তাদের মধ্যে ডিফাইনটা কে করে, বিভাজনটা কে করে, রেডিক্স পয়েন্ট বা দশমিক। ঠিক আছে, এখানে এটাই বলা আছে। ঠিক আছে, রেডিক্স পয়েন্ট। এবার পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝলেন, এবার আসেন নন পজিশনাল। নন পজিশনাল কোনগুলা, সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। ওয়েট, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো, যেগুলো কি দশমিক দ্বারা একটা পূর্ণ সংখ্যা একটা কি পূর্ণাংশ আর একটা ভগ্নাংশ দ্বারা ভাগ করা। এবার আসেন নন পজিশনাল। আমরা যতগুলো সংখ্যা পদ্ধতি হিসাব করব, ক্যালকুলেশন করব এই অধ্যায়ে, সবগুলোই হলো কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তাহলে আসেন নন পজিশনাল কি। এই পদ্ধতিতে সংখ্যা উপস্থাপিত প্রতীক সমূহের অবস্থা সংখ্যার মানে কোনো পরিবর্তন আনে না বা কোনো রকম প্রভাব বিস্তার করে না। সংখ্যার মান
উপস্থিত প্রতীকগুলো নির্দেশের মানের যোগফলের সমান এবং প্রকৃত অঙ্কগুলো কোনো স্থানীয় মান থাকে না। আচ্ছা, হায়ারার্টিক্যাল, ওয়েট আমি ভুল বলছি। আমরা যতগুলো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো সবাই পজিশনাল। আমি একটু হয়ে গেছে। এগুলো সব শুধু কেবল হায়ারাগ্লিফিক্স সংখ্যা। হায়ারোগ্লিফিক্স সংখ্যাই হলো নন পজিশনাল। দুঃখিত, আমরা এখানে ভুল করছি। হুম, ঠিক আছে? তাহলে আমরা যতগুলো সংখ্যা পদ্ধতি নিয়ে হিসাব করবো সব হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এইটুকু যা বুঝলাম। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি ৪ ভাগে ৪ প্রকার। বাইনারি, দশমিক, অক্টাল আর হেক্সাডেসিমাল। বাইনারি, দশমিক, অক্টাল আর হেক্সাডেসিমাল। ঠিক আছে? বাইনারিও গতকাল বোঝানো শেষ। দশমিক, আচ্ছা এগুলো মেইন টপিক আর বুঝে থাকুন। এবার আমরা আসেন। হ্যাঁ, সংখ্যা পদ্ধতির পরিচিতি। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি অলরেডি বোঝানো শেষ। যে সংখ্যার পদ্ধতিতে ১০টি অঙ্ক ডিজিট ব্যবহার করা হয় তাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। প্রাচীন ভারতে, আচ্ছা বাদ দেন, এসব কিছুই আমাদের দরকার নেই। আমাদের যা জানার দরকার তাই জানি শুধু। আচ্ছা, এটা অন্য পেজ, এটা ৭৮, এখানে আমার পেজের এটা ঠিক। হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতি একটি সংখ্যা পদ্ধতির বিশ্লেষণ। আচ্ছা, এটা তো বুঝে গেছি একটু আগে। আচ্ছা, আমার ফেজে একটা আগে পড়ে, এই ফেজটা আগে পড়ে এই কারণে ঝামেলা হয়ে গেছে। তাহলে আমি দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা একটু আবার আলোচনা করি। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আসেন, দশমিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে ১০টি অঙ্ক বা ১০টি ডিজিট নিয়ে ক্যালকুলেশন করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে, বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ওই অঙ্কগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10 তো না? 9। ঠিক আছে? এই ১০টা সংখ্যা পদ্ধতি। এই ১০টা ডিজিট। এই ১০টা ডিজিট নিয়ে ডেসিমাল সংখ্যা পদ্ধতি গঠিত হয়। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেই আমরা। যেমন ৫, ৩, ২, এটা একটা কি? ডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেমন ৯, ৩, ১, এটা কি একটা ডেসিমাল সংখ্যা। আচ্ছা। এবার আমরা আগে যা বুঝাইছিলাম তাই একটু বুঝাই। স্থানীয় মান হিসাব ক্যালকুলেশন কিভাবে করব? সেম একই রকম। ৫, ৩, ২, এটা একক, দশক, শতক। অর্থাৎ 2 এর সাথে ১ গুণ, তারপরে কি 3 এর সাথে ১০ দশক গুণ, 5 এর সাথে 100। যেখানে ১ কে পরিবর্তন করে লেখা যায় 2 × 10⁻0, যেহেতু কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলেই ভ্যালু 1। তারপরে 3 × 10⁻1, তারপরে 5, 5 × 10⁻2। ঠিক আছে? তো এটা বোঝানোর কিছু নাই। তারপরে কি? বাইনারি বা দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আসেন বাইনারিটা একটাবার বুঝাই। দেখেন, বাইনারি। বাইনারি যে সংখ্যা পদ্ধতিতে ২ টি ডিজিট বা অঙ্ক ব্যবহার করে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন 0 আর 1। ঠিক আছে? আমাদের যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে অথবা কম্পিউটারের প্রসেসর মনে করেন অথবা যেকোনো কিছু মনে করেন, সবাই কিন্তু বাইনারিতে ব্যবহার করে। কম্পিউটারকে যখন আমরা কোনো কিছু ইনপুট করি, ধরেন আমরা যেকোনো একটা নাম টাইপ করলাম, যাই টাইপ করলাম, ওটা মূলত বাইনারিতে কনভার্ট হয়ে তারপর কম্পিউটার রিসিভ করে। ঠিক আছে? আচ্ছা, তা যত ডিজিটাল ডিভাইস দেখবেন সবাই কিন্তু বাইনারিতে হিসাব করা হয়। ধরেন আমরা একটা আ লাইট, আমরা একটা লাইট জ্বালাবো। তো আমরা কি করি? লাইটের সুইচে ক্লিক করি। যখন আমরা লাইটের সুইচটা টিপ দেই তখন তখন কি হয়? লাইট অন হয়। অন হওয়া মানে হলো 1। অন হওয়া মানে কি? 1 বা সত্য বা ট্রু। ঠিক আছে? আর যখন লাইটটা অফ হয় তখন হয় 0। 0 বা 0 বা মিথ্যা। ঠিক আছে? মিথ্যা বা ফলস। আচ্ছা। এখন বাইনারি কিভাবে লিখবেন? ধরেন যেমন একটা সংখ্যা যেমন 10। ডেসিমেলে এটা হিসাব করলে কিন্তু ডেসিমেলে ১০ মানে হয় ১০। মানে ১০ টা কিছু আছে। কিন্তু বাইনারিতে এটার ডেসিমেল ভ্যালু হলো 2। আচ্ছা বাদ দেন, ওইসব কিছু এখন জানা লাগবে না। আমরা পরে ওগুলো হিসাব করব। তাহলে এটা বাইনারি সংখ্যা, অথবা আমরা লিখি 1 1 0 1 0 0 1। এটা একটা কি? এটা একটা বাইনারি সংখ্যা। এবার মনে করেন এটা স্থানীয় মান যদি আমরা বাইর করি, এই বাইনারি এটার বেস কত? 2। তার আর দশমিকের বেস কত? 10। যেহেতু ১০ টা অঙ্ক ব্যবহার করা হয়। ১০ টা অঙ্ক বা ১০ টা ডিজিট। বাইনারিতে ২ টা অঙ্ক ব্যবহার করে, তো বাইনারি বেস কত? 2। তো এখন যদি এটা যে স্থানীয় মান, আচ্ছা এত বড় সংখ্যাটা নেই। তাহলে 1 0 1 0 1। এটা যে স্থানীয় মান ক্যালকুলেশন করতে, আচ্ছা এটা রেডিক্স পয়েন্ট দিয়ে দিই। দশমিক 101। আপনি কি করবেন? ১ম এ প্রত্যেকটা সংখ্যা সুন্দর মতো লিখেন। 1
একটু ফাঁক দিয়ে রাখবেন। 1 ইন্টু 0, 1, 0, 1, 1, 0, 1। ঠিক আছে? তারপরে দশমিকের সাথে দশমিকের বাম পাশে যে সংখ্যাটা, এটা কি? এই যে এটা না? এ না? 0, 1, 2, 3, 4, 5। আচ্ছা। আচ্ছা, সবার সাথে 2 গুণ করেন। বাইনারি বেস কত? 2, এই কারণে সবার সাথে 2 গুণ করলাম আমরা। আচ্ছা, করি। তারপরে দশমিকের সাথে যে বাম পাশে যে অঙ্কটা, তার পাওয়ার, তার 2 এর পাওয়ার দিয়ে 0। তারপরে এ পাশে পাওয়ার বাড়বো। 1, 2, 3, 4। আর ওই পাশে পাওয়ার কমবে। সরি। -1, -2, -3। ক্যালকুলেশন করা দরকার নাই। শুধু স্থানীয় মানটা মনে রাখেন। ক্যালকুলেশনটা যখন আমরা কনভার্সন শিখব, তখন শিখাবো। ঠিক আছে? তারপরে আসেন বাইনারি গেল। তারপরে সেম একই রকম। অক্টাল যদি আমরা হিসাব করি, আমরা পরের পেজে যাই। অক্টাল। Wait, আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে ৮ টা ডিজিট ব্যবহার করা, ৮ টা ডিজিট বা সংখ্যা ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে? ৮ টা ডিজিট ব্যবহার করা। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত হইল? 8। ঠিক আছে? শূন্য সহ এখানে কিন্তু ৮ টা ডিজিট আছে। তাহলে যেকোনো একটা সংখ্যা লিখি। আ ধরেন ৩, ৫, ২। এটা কি একটা অক্টাল? 3, 2, 8। আচ্ছা, এটাও কি? হ্যাঁ। এটা কি অক্টাল? এটা কিন্তু অক্টাল না। কেন এটা অক্টাল না? এই যে 8 আর 9 আছে। ঠিক আছে? 8 আর 9 থেকে জীবনে এটা অক্টাল হবে না। কেননা অক্টালে সর্বোচ্চ লিমিট 7 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা আসেন আ এবার একটা অক্টালের স্থানীয় মান বের করি। ধরেন 7, 6, 5, 2, 1, 3। সিমিলারলি এটাকে সবগুলো সংখ্যা লিখেন। 7 একটু জায়গা খালি রেখে 6, 2, সরি, 5, তারপরে 2, 1, তারপরে 3। ঠিক আছে? তাহলে 7 ইনটু সবার সাথে 8 গুণ করেন। ঠিক আছে? এবার দশমিকের আগে, দশমিকের বাম পাশে যে সংখ্যাটা আছে, তার ওই যে বেসের পাওয়ার হবে 0। অর্থাৎ এখানে অক্টালে বেস 8, তাহলে এই 8 এর পাওয়ার হবে 0। ঠিক আছে? তারপর বাম পাশে পারবো 1, 2, 3, -1, -2, -3। ঠিক আছে? তাহলে আশা করি বুঝছেন। এটা শুধু স্থানীয় মান। আমরা এইসব ক্যালকুলেশন করে কি হয় এটা জানার দরকার নাই। আমরা পরে জানবো এগুলো। তারপরে আসেন অক্টাল গেল। তারপরে কি? হেক্সাডেসিমাল। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসি হেক্সা হেক্সা মা আহ, এই যে হেক্সা মানে হলো 6। ঠিক আছে? হেক্সা মানে হলো 6 আর ডেসিমাল মানে হলো 10। তো দুইটা যোগ করলে কত হয় আসে? 16। তাহলে হেক্সাডেসিমাল মানে যে সংখ্যা পদ্ধতিতে 16 টা অঙ্ক বা ডিজিট থাকবে। তাহলে আসলে যদি আমরা হিসাব করি তাহলে কি হয়? 16, আ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন দেখেন তো আর কোনো ইউনিক নাম্বার আছে? নাই। তখন চলে আসে কি? A, B, C, D, E এবং F। ঠিক আছে? তো এখানে ১৬ টা ইউনিক ডিজিট আছে। যেখানে A, একে যখন আমরা কোনো ম্যাথ করব, কোনো কিছু করব, তখন একে আমরা হিসাব করব ১০ হিসেবে ক্যালকুলেশন করার সময়। B, B এর মানটা তখন আমরা দাঁড় করাবো ১১। C, C এর মানটা আমরা দাঁড় করাবো কত? ১২। D হবে ১৩। এটা হবে ১৪। আর এটা হবে কত? ১৫। আপনি হিসাব করে দেখেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১০
11, 12, 13, 14, 15। ঠিক আছে? তো আমরা যদি ক্যালকুলেশন করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। ১৬টা ডিজিট বা ইউনিক নাম্বার আছে দেখে এটার কি বলা হয়? হেক্সাডেসিমাল। তো ধরেন আমরা একটা হেক্সাডেসিমাল একটা নাম্বার লিখি। যেমন একটা নাম্বার হয় সাপোজ দাদা। ঠিক আছে? এটা ইংলিশ অ্যালফাবেটে কিন্তু এটা কি? দাদা একটা ওই যে বাংলিশ একটা শব্দ কিন্তু হেক্সাডেসিমাল ভাষায় এটা কিন্তু একটা সংখ্যা। ঠিক আছে? তাহলে এটা কত? 16। তারপরে আমরা ধরেন এবার একটা সংখ্যা আমরা স্থানীয় মান লিখব। ধরেন A231.B। বিটা একটু সুন্দর মতো আচ্ছা বি। এবার ধরেন আমরা এটার কি হেক্সাডেসিমাল ভ্যালু বের করব। স্থানীয় মান বের করব। তো প্রথম প্রত্যেকটা সংখ্যা লিখবেন। এখন আপনি কি এই লিখবেন অঙ্ক করার সময়? না। আপনি এই লেখার সময় এই লেখার ক্ষেত্রে এর যে স্থানীয় মানটা রয়েছে না? এই মানটা লিখবেন। অর্থাৎ এর ভ্যালু কত? 10। ঠিক আছে? তাহলে লিখবেন 10 একটু জায়গা হয়ে গেলে 2 প্লাস 3 প্লাস 1 প্লাস আপনি কি বি লিখবেন? না। আপনি লিখবেন ভি এর স্থানীয় মান। তো ভি এর স্থানীয় মান কত? 11/11 11। ঠিক আছে? এখন প্রত্যেকটার বেস কত? 16। প্রত্যেকটাকে তাকে বেস দিয়ে গুণ করেন। প্রত্যেকটাকে তাকে বেস দিয়ে গুণ করেন। এবার বেস দিয়ে গুণ করা শেষ। এবার দশমিকের সাথে যে অঙ্কটা রয়েছে, ওই অঙ্কটার বেসের পাওয়ার দিবেন 0। হ্যাঁ, এই যে এই 16 এর পাওয়ার 0। তাহলে এদিকে পাওয়ার বাড়বে 1, 2, 3 আর ওইদিকে পাওয়ার কমবে -1। ঠিক আছে? তাহলে এই হলো ৪ টা সংখ্যা পদ্ধতি যা আমরা ক্যালকুলেশন যা দিয়ে আমরা আমাদের সকল হিসাব নিকাশ করব। আচ্ছা, তারপর টপিক দেখি। সমতুল্য করা ওইটাকে গতকাল বুঝেছি, এগুলো আর লাগবে না। বাস্তব প্রয়োগ। আচ্ছা, বিট আর বাইট। ঠিক আছে? বাইনারি সংখ্যার প্রত্যেকটি 0 এবং 1 এই দুইটির মৌলিক অঙ্ককে বিট বলে। বাইনারি সংখ্যার প্রত্যেকটি 0 আর 1 কে তাদেরকে কি বলে? মৌলিকভাবে কি বলে? বিট বলা হয়। আর বাইনারি ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো বিট। ঠিক আছে? এইগুলো আমাদের জানা দরকার এমসিকিউ। আর ৮ টি বিটের একটি গ্রুপ নিয়ে গঠিত হয়, তাকে বলা হয় বাইট। আমরা কিন্তু এইসব অঙ্ক করতে হবে আমাদের। বাইট দিয়ে অঙ্ক করতে হবে। ধরেন আমরা একটা 1 লিখলাম। ঠিক আছে? অথবা 0 লিখলাম। এদেরকে আলাদাভাবে বলে বিট। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট। কিন্তু এরকম ৮ টা বিটের একটা প্যাকেট। কয়টা হইছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ টা বিটের একটা প্যাকেটকে বলে কি? প্রত্যেকটা কিন্তু আলাদা, আলাদা বিট। প্রত্যেকটা সিঙ্গেল একটা বিট। কিন্তু তারা সকলে যখন একত্রিত হয়, তখন তারা কি রূপান্তর করে? একটা বাইট তৈরি করে। ৮ টা বিটকে গ্রুপ নিয়ে গঠিত হওয়াকে বাইট বলে। ১ বাইট সমান ১ ক্যারেক্টার। ডেটার ক্ষুদ্রতম ১ বিট এরকম ৮ টি বিট মিলে ১ বিট সমপরিমাণ স্থানকে নির্দেশ করে। এই যে যখন আমরা এমবি কিনি তখন আমরা কি কিনি? মেগাবাইট কিনি। আমরা কি করি? মেগাবাইট। মেগাবাইটের সবচেয়ে নিচের হলো কিলোবাইট। ঠিক আছে? ১ম এ তৈরি হয় কি? বিট। ৮ টা বিট নিয়ে একটা বাইট তৈরি হয়। ১০২৪ টা বাইট নিয়ে একটা কিলোবাইট। তারপর ১০২৪ কিলোবাইট নিয়ে একটা মেগাবাইট। তারপরে গিগাবাইট। তারপরে কি? টেরাবাইট। এরকম আস্তে, 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 আস্তে বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে? দেখি নিবল কি বলে? ১ বাইটের অর্ধেককে নিবল বলা হয়। ১ বাইটের অর্ধেক। নিবল মূলত হেক্সাডেসিমাল সংখ্যাকে কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহার কাজে আছে। এগুলো এমসিকিউ দরকার। এগুলো আমাদের তেমন একটা দরকার নাই। আমরা দেখি আমাদের কম্পিউটার প্রয়োগ এসব আপনার যাদের এমসিকিউ নিয়ে একটু ইয়ে আছে তারা একটু ইয়ে করবেন। ঠিক আছে? আচ্ছা। এবার আসেন রূপান্তর। ঠিক আছে? কনভার্সন যাকে আমরা বলি। কনভার্সন। আজকে তো আমরা কনভার্সনটা করতে পারবো না। সব তো করা যাবে না দেখি। কি করা যায়? দেখেন কনভার্সন কত প্রকার আছে। ১ম আমরা শিখব ডেসিমেল থেকে কিভাবে বাকি সবগুলোতে কনভার্ট করা যায়। তারপরে আবার উল্টা। আবার আচ্ছা তাহলে আমরা একটা করে শিখি। ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, আবার বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায়। ঠিক আছে? আমরা এই ২ টা দরকার হয় আজকের ক্লাসে শিখি। তারপরে ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেল, তারপরে হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল, তারপর ডেসিমেল থেকে কিভাবে অক্টাল, তারপর অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে আনা যায় এটাও শিখব। আচ্ছা, রাইট। ১ম কি টপিক আছে? দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর। আচ্ছা, এখানে আমরা শিখব কি? কনভার্সন। কনভার্সন কি শিখব? ডেসিমেল টু
বাইনারি। আচ্ছা, প্রথমত আমাদের কি জানতে হবে? ডেসিমেলের বেস ১০ আর বাইনারি বেস কত? বাইনারি বেস কত? ২। ঠিক আছে? তাহলে আমরা একটা সংখ্যা নিই, ডেসিমেল সংখ্যা। ধরেন ৫, ৩, ২, ১। এরকম একটা সংখ্যা নিলাম। এখন আমি আপনাদের এই সিরিজে কমপ্লিট আইসিটি তৃতীয় অধ্যায়ের এই সিরিজে আপনাদের হাতে কলমে ক্যালকুলেশন শিখিয়ে দেব এবং ক্যালকুলেটর ব্যবহার শিখিয়ে দেব। ধরেন আমরা একটা এমসিকিউ লিখতেছি। এখন এমসিকিউ তে অনেক বড় কনভার্সন থাকে। আপনি ওইটা কি বারবার হাতে কলমে করবেন? এমসিকিউ তে মাত্র ৪৫ সেকেন্ড সময় থাকে। একটা এমসিকিউ দেওয়ার সময় থাকে আমাদের মাত্র ৪৫ সেকেন্ড। এখন এই ৪৫ সেকেন্ডে এই ম্যাথ করা সম্ভব না। তো এই কারণে আমরা কি করি? ক্যালকুলেটর সাহায্যে ওই ম্যাথগুলো করি। আগে আপনাদের নিয়ম শিখাইতেছি, তারপরে ক্যালকুলেটর দেখাইতেছি। ক্যালকুলেটর হ্যাক্স দেখাইতেছি। ঠিক আছে? ধরেন এই একটা বড় সংখ্যা আছে। এই সংখ্যাটাকে আমরা কিসে কনভার্ট করতে হইব? আচ্ছা, একটু বড় ছোট সংখ্যা নিই, যেহেতু মাত্র ব্যাখ্যা করতেছি। ধরেন এই সংখ্যাটাকে আমরা এখন কিসে নিব? বাইনারিতে নিব। ডেসিমেল থেকে বাইনারি। এটা কিন্তু ছিল কি? ডেসিমেলে। এটাকে আমরা নিব বাইনারিতে। যা আমরা জানি না। ঠিক আছে? এভাবে আমরা লিখলাম। এবার ধরেন এই ৫৩। আচ্ছা আসেন। আগে এই ৫৩ কে আমরা ছোটবেলায় ভাগ ভাগ করছিলাম। অবশ্যই সবাই ভাগ জানি। প্রথমত আপনি ডেসিমেলকে শুধু এই নিয়ম শুধুমাত্র ডেসিমেলের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি ডেসিমেলকে আ যে সংখ্যা পদ্ধতি কনভার্ট করবেন, আপনি ডেসিমেল সংখ্যাটাকে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? তো ডেসিমেলকে আমরা কাকে কনভার্ট করতেছি? ডেসিমেল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতেছি। তাহলে ডেসিমেল যে সংখ্যাটা আছে, ওই সংখ্যাকে বাইনারি বাইনারি দিয়ে বাইনারির সংখ্যার বেস দ্বারা, বাইনারি সংখ্যার বেস কত? ২। এই ২ দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা আসেন ভাগ করতে থাকি। ঠিক আছে? এখন ৫৩ কে আমরা যদি ২ দ্বারা ভাগ করি, তাহলে ২ দুগুণে ৪, হাতে আছে ১, ৩। তারপর ৬ দুগুণে ১২। তাহলে ভাগশেষ কত? ১। এখন আপনি কি করবেন? এই, ঠিক আছে? ২ দ্বারা আমরা ভাগ করলাম। আমাদের ভাগফল কত আসছে? ২৬। আর আমাদের যে ভাগশেষ, ওই ভাগশেষটা আমরা এপাশে লিখব। কথা কি বুঝছেন? আমরা ২ দ্বারা ৫৩ কে ভাগ করে আমরা পাইলাম কত? ২৬। হ্যাঁ? আর আমাদের যে ভাগশেষটা আছে, ওই ভাগশেষটা আমরা একটা টান দিয়ে সামনে একটা হাফিন দিয়ে সামনে লিখে দিলাম। এবার সেম একই কাজ করবেন। ২ দ্বারা ২৬ কে ভাগ করেন। ২ দ্বারা ২৬ কে ভাগ করি, তাহলে ১৩। আর কোন ভাগশেষ কিন্তু ওয়েট, ২ দ্বারা যদি আমি ২৬ কে ভাগ করি, তাহলে ২ একে ২, ৬, ৩ দুগুণে ৬, ০। তাহলে ভাগফলটা লিখবো এখানে। আর ভাগশেষটা সামনে। তারপর ২ দ্বারা আমরা কিন্তু এই ১ ক্যালকুলেশন করতেছি না। ঠিক আছে? আমরা শুধু ২ দ্বারা ২৬ কে ভাগ করতেছি। এবার ২ দ্বারা ১৩ কে আবার দেন। ১৩/২। ২ দ্বারা আমরা ১৩ দেই, তাহলে কত হয়? আবার ভুল লিখলাম। দুঃখিত। ৬ দুগুণে ১২, ভাগশেষ ১। তাহলে এখানে লিখবো কত? ৬ আর এখানে ১। ঠিক আছে? এখন দেখেন, আবার এই যে ৬, এই ৬ কে আবার ২ দ্বারা। ভাগশেষ জাহান্নামে যাক, ভাগশেষ বাদ। ওটা আমরা আর ক্যালকুলেশন করব না। এবার ৬ দ্বারা আবার ২ দ্বারা ৬ রে ভাগ করলে কত? ৩ দুগুণে ৬, ভাগশেষ ০। তাহলে এখানে ৩ আর এখানে ০। আবার ২ দ্বারা ৩ দিয়ে ভাগ করতে হবে। ২ একে ২, ২ একে ২, ভাগশেষ ১। তাহলে এখানে ১ আর ১। এবার ২ দ্বারা আবার এই ১। যতক্ষণ না বাম পাশে আপনার ০ আসতেছে, ততক্ষণ ক্যালকুলেশন চলতে থাকবে। ঠিক আছে? তো ২ দ্বারা ১ এর ভাগ করলে কত হয়? ০, ২ শূন্যে ০ আর ভাগশেষ ১। মানে ২ ১ এর ভিতরে একবারও যায় না। ০ বার যায়। তাহলে ০ আর ভাগশেষ ১। এই যে সংখ্যাগুলো আসছে না, এগুলো নিচের থেকে উপরে, এই সংখ্যাগুলো হলো ৫৩ এর বাইনারি মান। ঠিক আছে? ৫৩ এটা হলো ডেসিমাল। তার বাইনারি ভ্যালু কত? এই যে হিসাব করে নাও। ১১০ ১০১। এই যে নিচ থেকে ১১০ ১০১। সবাই কি বুঝছেন? আশা করি বুঝছেন। এবার মনে করেন, ধরেন এটা তো আমরা করলাম। এখন আপনি কি সবসময় বারবার এইভাবে করবেন? এই যে এখানে যা আছে, বারবার কি এভাবে করবেন? এভাবে করার সময় নেই তো। তো এখন আমরা ক্যালকুলেটরে একটা ছোটখাটো হ্যাক্স দেব। হ্যাক্স না, মূলত এটা ভাগ করতে সহজ হয় আরকি। ধরেন ৫৩, ২। ৫৩ কে আসেন আমরা ২ দ্বারা ভাগ করি। ক্যালকুলেটরে ৫৩ ডিভাইডেড বাই ২। ঠিক আছে? এটা দশমিকে নিবেন। এটা কি ২৬ দশমিক সামথিং।
ঠিক আছে? দশমিক সামথিং যদি আসে, দশমিক সামথিং ২৬ আছে, আবার দেখেন দশমিকের পরে কিছু একটা আছে। তাহলে আপনি কি করবেন? এই ২৬ হলো ভাগফল। আচ্ছা, এখানে আমরা, হ্যাঁ, এই ২৬ হলো ভাগফল আর এই যে ভগ্নাংশ আকারে যেটা আছে ওইটা হলো ভাগশেষ। তার মানে সবসময় আপনি বুঝবেন যে এই যে ভাগশেষটা, এই ভাগশেষটা সবসময় 1। ঠিক আছে? আমরা যতগুলো ম্যাথ করছি, ধরেন আগের ম্যাথটা একটুবার দেখি। আচ্ছা ওয়েট, স্ট্রিমিং কি অফ? না, লাইভ চলছে। দুঃখিত। একটা নোটিফিকেশন আসছে এখানে দেখতেছি। আচ্ছা, এখানে দেখেন এই যে ৫৩ কে আমরা ভাগ দিলাম, ভাগশেষ 1। ঠিক আছে? এই 1 টা কি? এই 1 টা ক্যালকুলেটর দশমিকে কনভার্ট করে। দেখেন, ক্যালকুলেটর কি করে? এই যে 1 আছে, এই 1 টাকে কি করে? দশমিকে কনভার্ট করে। ঠিক আছে না? ক্যালকুলেটর এটাকে কিসে কনভার্ট করে? দশমিকে কনভার্ট করে। এখন তো আমাদের তো দশমিক দরকার নেই। কি? আমাদের শুধু ভাগশেষটা জানা দরকার। তাহলে ভাগফলটা জানা দরকার। তো এখানে ভাগফল হলো ২৬ আর পয়েন্ট সামথিং আছে ওটা বাদ। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝবো? যখন ২ দ্বারা ৫৩ রে ভাগ করব তখন হইব ভাগফল হইব ২৬ আর ওই যে পয়েন্ট সামথিং ওটার জন্য আমরা ভাগশেষ 1 হিসাব ক্যালকুলেশন করব। ঠিক আছে? এবার আসেন আবার ক্যালকুলেটর আসেন। ১ম বুঝতে একটু সমস্যা হলেও পরবর্তীতে আস্তে, আস্তে বুঝবেন। আচ্ছা ২৬। এবার আমরা ২৬ কে ২ দ্বারা ভাগ করব। তাহলে ২৬ ডিভাইডেড বাই 2। দেখেন এখানে ১৩ আসছে। তার মানে ভাগফল ১৩ আর দশমিক কি কিছু আছে? নাই। দশমিক কিছু না থাকার কারণেই ওইটা ভাগশেষ কত? 0। ভাগশেষ কত? 0। ২৬ কে ২ দ্বারা ভাগ করলে ১৩ আর ভাগশেষ 0। আচ্ছা, এত ছোট সংখ্যা তো আপনি বুঝবেন। কিন্তু বড়, বড় সংখ্যা তো আর বুঝবেন না। এই কারণে ক্যালকুলেটর হেক্স। ওই যে এই অংশটা আর করা লাগবে না। ঠিক আছে? এবার আবার সেম ১৩ কে আবার ২ দ্বারা ভাগ করতে হবে আমাদের। ঠিক আছে? আসেন ১৩ কে আবার ২ দ্বারা ভাগ করি আমরা। দুঃখিত, এটা একটু পিছিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? এখন আ ১৩ দ্বারা আমরা ২ দ্বারা আমরা ১৩ কে ভাগ করব। ২ দ্বারা কি হইল এটা? এবার ধরেন আমরা ২ দ্বারা ১৩ কে ভাগ করব। ঠিক আছে? তাহলে লিখবেন ১৩ ডিভাইড বাই 2। দেখেন 6 পয়েন্ট সামথিং আসছে। তার মানে ভাগফল হলো 6 আর পয়েন্ট সামথিং এর জন্য আমরা 1 বসাবো। ঠিক আছে? তাহলে ভাগফল হলো কত? 6 আর পয়েন্ট সামথিং এর জন্য আমরা 1 বসাবো। ঠিক আছে? ওই যে এই ক্যালকুলেশন আর করতে হবে না। এবার ২ দ্বারা আমরা ক্যালকুলেটর ভাগ করি। আমি ক্যালকুলেটর একবারে দেখাইতেছি। তারপর থেকে আর আপনাদের বুঝতে সমস্যা হবে না। এখান থেকে শুধু আপনারা নিজেরা করবেন তারপর। 6 ডিভাইড বাই 2। তাহলে কত আসছে? 3 আসছে। কত? 3। পয়েন্ট কিছু আছে? নাই। পয়েন্ট কিছু না থাকলে ভাগশেষ 0 আর ভাগফল ৩। তাহলে ৩ আর এপাশে কত? 0। সিমিলারলি ২ দ্বারা ৩ কে ভাগ করবেন। আসেন ২ দ্বারা যদি ৩ কে ভাগ করি, তাহলে কত আসছে দেখেন তো? 1.5। 1.5, 0.5 মানে হলো ভাগশেষ 1 আর যেহেতু 1 পয়েন্ট আসছে তার মানে ভাগফল তাও 1। এবার ২ দ্বারা ১ কে ভাগ করি আসেন। ২ দ্বারা আমরা ১ কে ভাগ করি। এটাও ক্যালকুলেটরে দেখাই। 1 ডিভাইডেড বাই 2। দেখেন 0 মানে ভাগফল আসছে 0 আর ভাগশেষ যেহেতু দশমিকের পরে কিছু একটা আছে তাহলে ভাগশেষ 1। তাহলে 0 আর 1। তাহলে এই হইলো আমাদের কি? বাইনারি। অর্থাৎ ৫৩ এর বাইনারি কত? 110101। ঠিক আছে? আশা করি সবাই বুঝছেন। এবার আসেন, আমি যে বলছিলাম, আমরা এবার ক্যালকুলেটরে দেখব যে এটা কিভাবে করে। এটা কি অ্যাকচুয়ালি 1011 নাকি অন্য কিছু? ধরেন এটা বাইনারি, এটা লিখতে হবে এই যে এখানে বাইনারি। হ্যাঁ? মানে বেস তো লিখতে হবে। তাহলে এবার একটু আসেন, এবার আমরা কি করবেন? আপনি মুডে যাবেন। এটা ক্যালকুলেটরটা হলো আ ক্যাসিও এমএস এর পরে কি?
ইয়েস, ইয়েস মডেলের এটা ক্যালকুলেটর। ঠিক আছে? এখানে এই যে ৪ নাম্বারে বেস। ১ম এ কি করবেন? মোডে ক্লিক করবেন। তারপরে ৪ নাম্বারে বেস। এখন এই ডিইসি, ডিইসি মানে ডেসিমেল। দেখেন এই ক্যালকুলেটরে এই যে জায়গায় আছে ডিইসি মানে ডেসিমেল, এইচইএক্স মানে হেক্সাডেসিমেল, বিআইএন মানে বাইনারি, ওসিটি মানে অক্টাল। এখন আপনার ক্যালকুলেটরে যদি ডেসিমেল না থাকে সুন্দর মতো এটা টিপ দিবেন, দেখবেন এটা ডেসিমেলই আছে। এবার আপনার সংখ্যাটা লিখবেন ৫৩। সংখ্যাটা লিখে সংখ্যাটা ইনপুট দেওয়া লাগবে। তো সমান সমানে দিবেন। তাহলে ডেসিমেলের সংখ্যাটা কত? ৫৩। এবার আপনি কিসে কনভার্ট করতে চাইতেছেন? আপনি চাইতেছেন বাইনারিতে কনভার্ট করতে। তাহলে এই বাইনারিতে ক্লিক করুন। এই দেখেন, এই যে বাম দিক থেকে হিসাব করবেন। সরি ডান দিক থেকে। 1 0 এই দেখেন 1 1 0 0 তারপরে কি 1 1 তারপরে কি 0 0 তারপরে 1 1 1 1 ঠিক আছে? তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে।